হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আরও একটি আইসিডিএসের ক্লাস নিয়ে এসেছি আপনাদের সামনে, যেখানে আমরা ডিসকাস করব জেলাভিত্তিক যে সমস্ত কোশ্চেনের সিরিজ আমরা শুরু করেছিলাম। সেই সিরিজে আজকে আমরা জানব ঝাড়গ্রাম জেলার থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা পাচ্ছি, এবং তারপর আমরা জানব পশ্চিম মেদিনীপুর জেলার কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা পাচ্ছি, সেই সম্পর্কে আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন, অবশ্যই সেই ভিডিওটি কিন্তু আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, ঝাড়গ্রাম জেলার জন্য যে সমস্ত প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বারবার জিজ্ঞাসা করা হয়ে থাকে আইসিডিএস পরীক্ষার ক্ষেত্রে, তার মধ্যে প্রথমে যে প্রশ্নটি জিজ্ঞাসা করা হয় সেটা হচ্ছে ঝাড়গ্রামের প্রধান নদ নদীগুলির নাম লেখো। অর্থাৎ ঝাড়গ্রাম জেলাতে যে সমস্ত প্রধান নদ নদীগুলো রয়েছে তাদের নাম লিখতে বলা হয়। তো দেখুন, এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে সুবর্ণরেখা, কংসাবতী, তারাফেনী এবং ডুলুং। এছাড়াও অন্যান্য নদ নদী রয়েছে, কিন্তু আপনারা প্রধান যেসব নদ নদী রয়েছে ঝাড়গ্রামের সেইগুলোই প্রথমে লিখবেন। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে, ঝাড়গ্রামের দুটি গুরুত্বপূর্ণ ড্যামের নাম লেখো। তো দেখুন, ঝাড়গ্রামে যে সমস্ত ছোট ছোট ড্যাম রয়েছে তাদের মধ্যে খান্দারানী লেক বলে একটি ছোট্ট লেক রয়েছে, এবং তারাফেনী বাঁধ অর্থাৎ ড্যাম রয়েছে, তারাফেনী ড্যাম তারাফেনী নদীতেই রয়েছে। তো এই দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। তো আপনারা সবসময় এই দুটো নাম কিন্তু মনে রাখবেন, খান্দারানী লেক এবং তারাফেনী বাঁধ। এরপর দেখুন পরবর্তী যে প্রশ্নটি জিজ্ঞাসা করা হয় সেটা হলো, একটি গুরুত্বপূর্ণ জলপ্রপাতের নাম লেখো। ঝাড়গ্রাম জেলার একটি গুরুত্বপূর্ণ জলপ্রপাতের নাম লেখো। তো দেখুন, এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে ঘাগরা জলপ্রপাত। অত্যন্ত একটি ফেমাস ঝাড়গ্রাম জেলার জন্য, এবং বারবার এই কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। ঝাড়গ্রামের একটি গুরুত্বপূর্ণ জলপ্রপাতের নাম হলো ঘাগরা জলপ্রপাত। এরপর দেখুন পরবর্তী যে প্রশ্নটি জিজ্ঞাসা করা হয় সেটা হচ্ছে, ঝাড়গ্রামের সদর দপ্তর কোথায়। ঝাড়গ্রাম একটি নতুন জেলা, তাই এই যে জেলা সেই জেলাতে এই প্রশ্নটি অত্যন্ত ফেমাস, যেটা হচ্ছে ঝাড়গ্রাম জেলার সদর দপ্তর কোথায়। এটা হচ্ছে ঝাড়গ্রাম। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে, ঝাড়গ্রাম জেলাটি কবে গঠিত হয়। এই কোশ্চেনটি কিন্তু বারবার এসেছে আইসিডিএসে, আপনারা এই দিনটি খুব ভালোভাবে মনে রাখবেন। ঝাড়গ্রাম জেলাটি কবে গঠিত হয় সেটা হচ্ছে 4 এপ্রিল 2017, অর্থাৎ 2017 সালের 4 এপ্রিল ঝাড়গ্রাম জেলাটি গঠিত হয়। ঠিক আছে। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে, ঝাড়গ্রামের প্রতিবেশী জেলাগুলির নাম লেখো। এই কোশ্চেনটিও কিন্তু বারবার এসেছে, যেটা হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর। ঝাড়গ্রাম জেলার প্রতিবেশী জেলাগুলির নাম হলো পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে, ঝাড়গ্রামের ঐতিহ্যবাহী স্থানগুলির নাম লেখো। দেখুন, এইখানে অনেকেই ভুল করে থাকেন, যেটা হচ্ছে হিস্টোরিক্যাল প্লেসেস। ঝাড়গ্রামের ঐতিহ্যবাহী স্থানগুলির নাম, এখানে কিন্তু দুটি নাম অত্যন্ত ফেমাস, আপনারা জানেন। ঝাড়গ্রাম রাজপ্রাসাদ এবং দ্বিতীয়ত হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি। এই দুটোই কিন্তু অত্যন্ত ফেমাস, এগুলোই কিন্তু ঐতিহ্যবাহী স্থান। আর যদি আপনাদেরকে বলা হয় যে ঝাড়গ্রামের পর্যটন কেন্দ্রের নাম লেখো, তখন কিন্তু এগুলোও আসবে, প্লাস আরও কয়েকটি জায়গা রয়েছে, আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, ঝাড়গ্রামের কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রের নাম লেখো। তখন ঝাড়গ্রাম রাজপ্রাসাদ, চিল্কিগড় রাজবাড়ি, ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্ক যেটা হচ্ছে ডিয়ার পার্ক, কনক দুর্গা মন্দির যেটা হচ্ছে 500 বছরের পুরনো একটি মন্দির, দুর্গা মন্দির। ঠিক আছে, এবং তপোবন এবং রামেশ্বর মন্দির। এই এতগুলোই কিন্তু ফেমাস ঝাড়গ্রামের পর্যটন কেন্দ্র, ট্যুরিস্ট প্লেস। ঠিক আছে, কিন্তু যদি আপনাদেরকে বলা হয় ঐতিহ্যবাহী স্থান, তাহলে কিন্তু এই দুটোই প্রথমে আপনারা লিখবেন, ঝাড়গ্রাম রাজপ্রাসাদ এবং চিল্কিগড় রাজবাড়ি। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে, ঝাড়গ্রাম রাজবাড়ির একজন গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য রাজার নাম লেখো। অর্থাৎ ঝাড়গ্রাম রাজবাড়িতে রিলেটেড একটা গুরুত্বপূর্ণ রাজার নাম। তো দেখুন, নরসিংহ মল্লদেব, ইনি হলেন ঝাড়গ্রাম রাজবাড়ির একজন উল্লেখযোগ্য রাজা, যার
রাজত্বকালকেই সুবর্ণ যুগ বলা হয় ঝাড়গ্রামের। তো নরসিংহ মল্লদেব এই নামটি কিন্তু মনে রাখবেন। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে, ঝাড়গ্রামের প্রধান ভাষা কি কি? এই কোশ্চেনটিও কিন্তু বারবার আইসিডিএসে জিজ্ঞাসা করা হয়, কারণ ঝাড়গ্রামে অনেকগুলো ভাষাই কিন্তু ব্যবহৃত হয়। ঠিক আছে, দেখুন ঝাড়গ্রামে যেসব ভাষা ব্যবহার করা হয় সেটা হচ্ছে বাংলা খুব বেশি পরিমাণে, কিন্তু সাঁওতালিও কিন্তু খুব বেশি ভাগ অঞ্চলেই কিন্তু ব্যবহার করা হয়। মুন্ডারি এবং কুড়মালি এই চারটি ভাষা কিন্তু অত্যন্ত ফেমাস। ঠিক আছে, তো আশা করি এই চারটি ভাষা আপনারা লিখতে পারবেন পরীক্ষায়। এরপর দেখুন পরবর্তী আমরা সরাসরি এরপর চলে যাচ্ছি পশ্চিম মেদিনীপুর জেলার আইসিডিএস রিলেটেড যেসব জেলাভিত্তিক পরীক্ষা হয় তাতে যেসব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয় সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন পশ্চিম মেদিনীপুরের জন্য প্রথমে যে প্রশ্নটি জিজ্ঞাসা করা হয় সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার প্রধান নদ নদীগুলোর নাম লেখো। তো দেখুন এখানে পশ্চিম মেদিনীপুর জেলার সেই সব নদ নদীগুলোর আপনাকে নাম লিখতে হবে যেগুলোর গুরুত্ব কিন্তু সবচেয়ে বেশি। ঠিক আছে, এবং লোকাল নেম লিখলে চলবে না, এখানে আপনাদেরকে অফিসিয়াল নেম যেগুলো রয়েছে সেগুলোই আপনাদেরকে লিখতে হবে। তো দেখুন পশ্চিম মেদিনীপুর জেলার যেসব প্রধান নদ নদীগুলো রয়েছে তার মধ্যে রয়েছে সুবর্ণরেখা, কংসাবতী, কেলেঘাই, রূপনারায়ণ, শিলাবতী এবং দ্বারকেশ্বর। তো দেখুন এই যে প্রথমের তিনটি নদী রয়েছে এই তিনটি নদী অবশ্যই লিখবেন, সুবর্ণরেখা, কংসাবতী এবং কেলেঘাই। এই তিনটি নদীর গুরুত্ব পশ্চিম মেদিনীপুর জেলার জন্য কিন্তু অত্যন্ত বেশি, এবং তারপরে রূপনারায়ণ, শিলাবতী এবং দ্বারকেশ্বর অন্যতম নদ নদী। ঠিক আছে, এরপর দেখুন পরবর্তী প্রশ্নে, পশ্চিম মেদিনীপুর জেলার সদর দপ্তর কোথায়? তো দেখুন এখানে পশ্চিম মেদিনীপুর জেলার সদর দপ্তর হচ্ছে মেদিনীপুর। ঠিক আছে, এরপর দেখুন পরবর্তী প্রশ্নে, পশ্চিম মেদিনীপুরের প্রতিবেশী জেলাগুলির নাম লেখো। অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলার চারদিকে কোন কোন জেলা আছে? তো দেখুন এটার যে সঠিক উত্তর সেটা হচ্ছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুর। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা 5টি জেলা কিন্তু চারপাশে রয়েছে, খুব ভালো একটি বেষ্টিত রয়েছে অনেকগুলো জেলা নিয়ে। আপনাদেরকে মনে রাখতে হবে ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুর। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে, পশ্চিম মেদিনীপুর জেলার প্রধান ভাষাগুলি কি কি? এটাও কিন্তু অত্যন্ত ফেমাস কোশ্চেন পশ্চিম মেদিনীপুরের জন্য, কারণ এখানে হিন্দি ভাষা ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছেন বাংলা, সাঁওতালি এবং হিন্দি এই তিনটি ভাষাই কিন্তু ব্যবহৃত হয় পশ্চিম মেদিনীপুর জেলায়। তা আপনাদেরকে প্রথমে বাংলা, তারপরে সাঁওতালি এবং তারপরে হিন্দি ভাষা কিন্তু উল্লেখ করতে হবে উত্তর লেখার সময়। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে, পশ্চিম মেদিনীপুরের কয়েকজন মহান ব্যক্তির নাম লেখো। এই কোশ্চেনটিও কিন্তু অত্যন্ত ফেমাস। পশ্চিম মেদিনীপুর জেলাতে এমন কয়েকজন মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন যাদের নাম কিন্তু চিরকাল স্মরণীয় হয়ে থাকবে, যেমন ক্ষুদিরাম বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজনারায়ণ বসু, হেমচন্দ্র কানুনগো। এই চারটি নাম কোনোদিনও ভুলবেন না, এই চারটি নাম অবশ্যই মনে রাখবেন, এবং যখনই পশ্চিম মেদিনীপুর জেলার মহাপুরুষ বা মহান ব্যক্তির নাম বলা হবে অবশ্যই এই চারটি নাম অবশ্যই আপনাদেরকে লিখতেই হবে। ঠিক আছে, ক্ষুদিরাম বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজনারায়ণ বসু এবং হেমচন্দ্র কানুনগো। এরপর দেখুন, যেহেতু ক্ষুদিরাম বসু পশ্চিম মেদিনীপুর জেলার, সেই জন্য এখানে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে এসে থাকে, যেখানে বলা হচ্ছে ভারতের দ্বিতীয় সর্বকনিষ্ঠ বিপ্লবী কে ছিলেন। এই কোশ্চেনটিও কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার জন্য অত্যন্ত বিখ্যাত, আপনাদেরকে জানতেই হবে। দেখুন ভারতের দ্বিতীয় সর্বকনিষ্ঠ বিপ্লবী কে ছিলেন? তো এখানে যে সঠিক উত্তর সেটা হচ্ছে ক্ষুদিরাম বসু। ঠিক আছে, মাত্র 18 বছর বয়সে তার ফাঁসি হয়, তার জন্য তাকে দ্বিতীয় সর্বকনিষ্ঠ অর্থাৎ সেকেন্ড রয়েছেন, সর্বকনিষ্ঠ মানে কম বয়স একজন বিপ্লবী যিনি নিজের প্রাণ দিয়েছেন আমাদের স্বাধীনতার জন্য। তো এই জন্য ভারতের দ্বিতীয় সর্বকনিষ্ঠ বিপ্লবী বলা হয় ক্ষুদিরাম বসুকে, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। এবং অবশ্যই এই যে ক্ষুদিরাম বসুর যে বয়স 18 বছর, এটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। এরপর দেখুন, যেহেতু ওই কোশ্চেনটি অত্যন্ত ফেমাস সেই জন্য এই কোশ্চেনটিও আপনারা জেনে রাখুন। ভারতের প্রথম সর্বকনিষ্ঠ বিপ্লবী কে ছিলেন? অর্থাৎ ক্ষুদিরাম বসু হলেন দ্বিতীয় সর্বকনিষ্ঠ, এবং প্রথম সর্বকনিষ্ঠ অর্থাৎ সবচেয়ে কম বয়সী বিপ্লবী যিনি ভারতের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন তার নাম হলো
বাজি রাওয়াত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বাজি রাওয়াত মাত্র 12 বছর বয়সে তিনি ভারতের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন। তার মৃত্যু হয়েছিল, ইংরেজরা তাকে গুলি করে হত্যা করেছিল, ঠিক আছে। আর ক্ষুদিরাম বসুর মৃত্যু হয়েছিল ফাঁসি, ঠিক আছে, ফাঁসি হয়েছিল তার। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে, ভারতবর্ষের কোন জেলায় সবচেয়ে বেশি গ্রাম আছে? এই কোশ্চেনটিও কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার জন্য অত্যন্ত ফেমাস। ভারতবর্ষের সবচেয়ে বেশি গ্রাম আছে পশ্চিম মেদিনীপুর জেলাতে, ঠিক আছে। এবং দ্বিতীয় নম্বরে রয়েছে উড়িষ্যার একটি জেলা। তো পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলাতে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক গ্রাম রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে 2011 সেন্সাসে, ঠিক আছে। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে, পশ্চিম মেদিনীপুরের সবচেয়ে বৃহত্তম শহর কোনটি? তো পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃহত্তম শহর আপনারা সবাই জানেন, খড়গপুর হচ্ছে অত্যন্ত ফেমাস। তো বন্ধুরা, এখানে আমরা ক্লাসটা শেষ করলাম। পরবর্তী ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। অবশ্যই আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।